কি ফাইল ছিল index.html, এই ফাইলটা আমার কি করতে হবে এখন ওপেন করতে হবে। তার জন্য রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এই যে গত ক্লাসে আমাদের এগুলো দেখানো হয়েছিল, আমি নোটটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম আপনাদের, আমি সব কেটে দিচ্ছি। এখন আজকের ক্লাসে আমরা দেখি আমরা একটা ইমেজ কিভাবে আনতে পারি। তো ইমেজটা আনার জন্য আমাদের একটা ট্যাগ লিখতে হবে। কি ট্যাগ? ইমেজ, আইএমজি লেখার পরে একটা অ্যাট্রিবিউট আছে, কি নাম? এসআরসি ইকুয়াল টু ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের মাঝখানে আমার কি লিখতে হয়? একটা সোর্স দিয়ে দিতে হবে। কি দিতে হবে? একটা সোর্স দিয়ে দিতে হবে। এখন আমরা যে একটা ইমেজ এখানে অ্যাড করবো, আমরা কি ইমেজটা ডাউনলোড করেছি? ডাউনলোড এখনো করি নেই। আর আমাদের এখন কি করতে হবে? একটা ইমেজ ডাউনলোড করে নিতে হবে। আপনি কোন ইমেজটা এখানে দেখাবেন? আমি চলে যাচ্ছি এখানে, বেবি পিকচার একটা ডাউনলোড করে নিয়ে আসি। সাপোজ ধরেন এই পিকচারটা আমি ডাউনলোড করে নিয়ে যাই। এটা ডাউনলোড কিভাবে করব? রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, তারপরে ডাউনলোডে। আমি এটা রিনেম করে ফেলছি এখান থেকে। আচ্ছা, আমি রিনেম করছি না, আগে ডাউনলোড করি। ডাউনলোড করলাম, ডাউনলোড করে এখন আমার যেতে হবে কোথায়? যেতে হবে এই ডাউনলোডে। দেখেন এখানে আমার কি আছে? একটা ইমেজ আছে। এই ইমেজটাকে আমি কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করে দেন আমাদের ফোল্ডার কোনটা? আমাদের ফোল্ডার এই যে ওয়েব, এখানে আমি এটা পেস্ট করে দিলাম। দেখেন এই যে ইমেজ। তো ইমেজটার নামটা অনেক বড় না, আমি এটা কি রিনেম করে নিচ্ছি। রাইট বাটন ক্লিক করে রিনেম, দেন এটা নাম দিচ্ছি শুধু বেবি ডট কি জেপিজি। আমার ইমেজের নাম কি? বেবি, তারপর ডট জেপিজি। এই পুরোটা নাম আমার কি লাগবে? এই পুরোটা নাম আমি কি কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এখন এটা আমার কি জাস্ট এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল এস দিয়ে এবার সাইটটাকে আমি রিলোড করি। দেখেন রান করছি, কি পিকচারটা চলে আসছে এখানে। কি হলো? পিকচারটা এখানে চলে আসলো। কেন? একটা জিনিস বুঝতে হবে, আমাদের এইচটিএমএল ফাইল যেখানে আছে না, সেটাকে আমরা রুট ফাইল ধরি। ঠিক আছে, এটাকে আমরা মেন কি ধরি? এটা এইখান থেকে আমার কাউন্ট করতে হবে। তো এখান থেকে যদি আপনি কাউন্ট করেন, এটা যদি আপনি লোকেশন কাউন্ট করেন এখান থেকে, তো এইটার পাশে কি আছে? বেবি ডট জেপিজি। আমি জাস্ট কি বললাম? ইমেজের মধ্যে একটা কি লিখলাম? অ্যাট্রিবিউট এসআরসি ইকুয়াল টু ডাবল কোটেশনের মাঝখানে আমরা এই ইমেজের নামটা এখানে বলে দিলাম। এই জন্য আমাদের ইমেজটা এখানে শো করছে। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের ওয়েবসাইটে অনেকগুলো পিকচার থাকতে পারে, তখন কি আমরা কি ইন্ডেক্স ফাইলের সাথে পিকচার গুলো রাখবো? তখন সেটা করবো না। তখন আমাদের কি করতে হবে? একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডারে ক্লিক করে এখানে আমি ইমেজেস একটা নাম দিচ্ছি, ফোল্ডারের নাম ইমেজেস, ইমেজেস ফোল্ডার। আর আমাদের এই পিকচারটা আছে না, এটাকে কাট করে দেন আমি এখানে পেস্ট করে দিলাম। এখন বলেন, আমাদের এখান থেকে কিন্তু লোকেশন কাউন্ট হয়। তো দেখেন এখন আমার কি লোকেশন পাবে? এখানে ইমেজটা পাবে, কারণ ইমেজটা কিন্তু আর এখানে নাই। খেয়াল করেন, আমি এটাকে এখন রিলোড করি, পাচ্ছে না, ইমেজটা এখানে পাচ্ছে না। তো ইমেজটা পাওয়া দিতে হবে আমার কিভাবে? আমাদের লোকেশনটা দেখেন, এই যে এটা হলো, যদি আমরা মেন লোকেশন ধরি, এখান থেকে আপনি কাউন্ট করেন, এখান থেকে আমাদের ইমেজ কোথায়? ইমেজেস ফোল্ডারের মধ্যে আমাদের বেবি ডট জেপিজি। তো এখন আমাদের কি করতে হবে? এই ইমেজেসটা কি লিংক আপ করে দিতে হবে। কি লিখে দিতে হবে পিকচারের আগে? ইমেজেস। ইমেজেস কেন? আইএমজি কেন? ফোল্ডারের নাম কি? ইমেজেস। হ্যাঁ, ইমেজেস ডট বেবি ডট জেপিজি। কন্ট্রোল এস দিলাম, এবার রিলোড করেন, পিকচারটা কিন্তু এখানে শো করছে। আচ্ছা, এখন এখানে আমরা মাউস নিলে, আমরা যদি মাউস নেই এখানে পিকচারের উপরে, তাহলে লেখা একটা টাইটেল একটা শো করবে। তো তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে। দেখেন এইটার অ্যাট্রিবিউট কিন্তু এখানে শেষ। তারপর আমার কি করতে হবে? তারপরে আবার একটা স্টার্ট করতে হবে। আমি একটা স্পেস দিয়ে কি করলাম? টাইটেলের মধ্যে আমি রাখছি, এখানে কি রাখবো? ধরেন বেবি পিকচার, বেবি পিক। কন্ট্রোল এস দেন, এবার রিলোড করে দেখেন, এই যে মাউসটাকে পিকচার উপর নিচ্ছি,
কি বেবি পিক দেখাচ্ছে এখানে। তারপর আমি চাচ্ছি এখানে একটা এসইও ফ্রেন্ডলি করার জন্য, বুঝতে পারলেন? তার জন্য এএলটি একটা কি অ্যাট্রিবিউট, এএলটি লেখার পরে ইকুয়াল টু, তারপর ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের মাঝখানে আমি কি দিব, ভ্যালু দিব। আমরা ভ্যালু দিচ্ছি ধরেন এখানে বেবি পিকচার, বেবি পিকচার আমরা কি দিলাম, ভ্যালুটা দিলাম। এখন দেখেন এই বেবি পিকচারটা কোথাও আমার শো করে নাকি, দেখেন কন্ট্রোল এস দিলাম, এস দিয়ে তো সাইটটা রিলোড করি, দেখেন আমার এই যে বেবি পিক এটা কোন খাতে আসতেছে, এটা আসতেছে টাইটেল থেকে। বাট এইখানে যে আমরা অল্টারের মধ্যে যে বেবি পিকচার দিলাম, বাট এটা তো শো করছে না। এটা আমরা কেন দিলাম, এটা কেন দিলাম, এখন দেখেন। এখন এই যে আমাদের কোনো কারণে এই সাইট থেকে ইমেজটা আমার ডিলিট হয়ে গেল, এই ডিলিট হয়ে গেলে আমার কি হবে, তখন জাস্ট আমার শো করবে কাকে, শো করবে এই নামটা, এই যে বেবি পিকচার, বুঝতে পারছেন? এএলটি মাঝখানে আমরা যা লিখবো, যে ভ্যালুটা দিব সেটা আমার শো করবে। সাপোজ ধরুন এখানে আমি বানানটা ভুল লিখি, ঠিক আছে, আমাদের ইমেজ নেম তো এটা না, তো এখন তো আমার ইমেজ শো করবে না, আমার শো করবে কি, এখন এটা শো করবে, দেখেন এই নামটা শো করবে। কন্ট্রোল এস দেন, এস দিয়ে এবার রিলোড করেন, কি হচ্ছে, শুধু কিন্তু পিকচারের আমরা যে অল এএলটির মাঝে যেটা আমরা রাখলাম যে ভ্যালুটা, সেটা কিন্তু এখানে শো করছে। আমাদের ইমেজটা কিন্তু কেটে গেছে, কারণ কি আমাদের ইমেজের নামটা আমার উল্টাপাল্টা লেখা আছে এখানে, এই জন্য শো করছে না। আমি আবার কি ঠিক করে লিখছি, বেবি ডট জেপিজি, কন্ট্রোল এস, এবার রিলোড করে দেখি, রিলোড করলাম, বুঝা গেল? তাহলে এএলটি আমাদের কখন এটা অ্যাপ্লাই হবে, যখন কোনো কারণে ইমেজ মিসিং থাকবে, তখন এটা শো করবে। বলেন এগুলো বুঝা গেল যা যা বললাম? আচ্ছা, এটা যদি বুঝে ফেলেন, এখন আমাদের ইমেজ কি একটা ফোল্ডারের, আমাদের ফোল্ডার মেইন ফোল্ডার কোনটা, আমাদের এই যে ফোল্ডার ওয়েব, তার মধ্যে কি আমাদের index.html, তারপরে একটা ফোল্ডারের পরে কি আমাদের পিকচারটা। এখন যদি এমন হয়, যদি এরকম হয়, ধরেন এই পিকচারটা আমাদের এক ফোল্ডার আগে দেখেন এইখানে, তার মানে কি হচ্ছে, দেখেন ওয়েবের এক ফোল্ডার আগে কিন্তু এই পিকচারটা, বুঝতে পারলেন? এখন কিন্তু পিকচারটা এখানে নাই, ইমেজেসে নাই, এটা কিন্তু এখন শো করবে না, দেখেন রিলোড করে দেখেন, শো কিন্তু করছে না। তো আপনি এটা কিভাবে আনবেন, যদি এক ফোল্ডার আগে ইমেজ থাকে, তখন আমার কি করতে হবে, তখন আমার মেইন ফাইল কোনটা, মেইন আমাদের ফোল্ডার তো এটা index.html, এইখান থেকে আমার কি করতে হবে, একদম ব্যাকে যেতে হবে। একদম ব্যাকে যাওয়ার জন্য আমার বলে দিতে হয় এখানে ডাবল ডট, কি বলতে হয়, দুইটা ডট দিতে হয়, দুইটা ডট দিয়ে স্লেশ দিয়ে আমার ইমেজ নেম দিয়ে দিতে হয়। এবার দেখেন কন্ট্রোল এস দেন, সেভ করেন, এবার রিলোড করে দেখেন, দেখেন ইমেজটা কিন্তু শো করছে, কিন্তু ইমেজটা কিন্তু আমার এই ফোল্ডারের মধ্যে নাই। এ দেখেন এই ফোল্ডারের মধ্যে কিন্তু নাই, এটা কিন্তু বাইরে, এই দেখেন বাইরে, এটা কিন্তু শো করছে, বুঝা গেল? যদি ফোল্ডারের আগে থাকে তাহলে আমরা কি করব, ডাবল ডট দিয়ে স্লেশ দিয়ে পিকচার নেম দিয়ে দিব। আর যদি আমাদের index.html ফাইলের পরে যদি থাকে কোনো ফোল্ডারের মধ্যে, তখন আমার কি করতে হবে, ফোল্ডারের নামটা দিতে হবে, পরে স্লেশ দিতে হবে, পরে ইমেজ নেম দিতে হবে। এই হলো কাজ আর কি, বুঝতে পারলেন? তো আমি পিকচারটাকে কাট করে আমি ইমেজেস এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এখানে আমার লোকেশন এখন ঠিক করে দিতে হবে না, কিসের মধ্যে, ইমেজেস এর মধ্যে, ইমেজেস, কন্ট্রোল এস দেন, এবার রিলোড করে দেখেন, পিকচার কিন্তু দেখা যাচ্ছে, কারণ আমরা কি এখন লোকেশনটা ঠিক মতো পাইয়ে দিয়েছি এখানে। বলেন যা যা বললাম কোনো কনফিউশন আছে এখানে? সেই কোডটা আমি কপি করে দিয়ে দিচ্ছি লাইনটা আপনাকে। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন এখানে, আরেকটা অ্যাট্রিবিউট দিতে পারেন বর্ডার, BORDER, বর্ডার, বর্ডার দিচ্ছি আমি, ধরেন এখানে 2 দিচ্ছি, কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিয়ে এবার রিলোড করে দেখেন, এই যে দেখেন বর্ডার পাচ্ছি কিন্তু 2, ঠিক আছে? আমি আরো বাড়িয়ে দিচ্ছি, 5 দিচ্ছি, কন্ট্রোল এস দেন, এবার রিলোড করে দেখেন, এই যে বর্ডার কিন্তু পাচ্ছে। তো এই অ্যাট্রিবিউটটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। আবার আরেকটা আছে অ্যাট্রিবিউট, সেটাও দেখা দেই। ধরেন উইথ, আমরা কি দিব, পিকচারটার উইথ দিব, পিকচারটা কতটুকু আছে, এতটুকু সাইজ না, এটাকে আমি আর ছোট করে নিয়ে আসবো। ধরেন আমি একটা উইথ দিয়ে দিচ্ছি, উইথ দিলাম এখানে 300 পিক্সেল, কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস, উইথ মানে কি পাশাপাশি না, এইটা দেখেন কমে আসতেছে, খেয়াল করেন,
পিকচারটা ছোট হয়ে আসলো, পিকচারটা সাইজটা বড় ছিল, আমরা উইথ দেওয়ার কারণে এটা ছোট হয়ে আসলো। এখন আমরা আবার আরেকটা ভ্যালু দিতে পারি, অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা কি হাইট। হাইট হাইট দিয়ে আমি বলে দিচ্ছি ইকুয়াল টু, আমাদের অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়, ইকুয়াল টু, তারপরে ডাবল কোটেশন এর মধ্যে আমার লিখতে হয়। আমি এখানে 500 দিচ্ছি, দেখবেন আমাদের পিকচার নষ্ট হয়ে যাচ্ছে, রেশিও নষ্ট হয়ে যাচ্ছে, খেয়াল করেন এই যে লম্বাটে হয়ে গেছে, পিকচারের রেশিওটা কি নষ্ট হয়ে গেছে। আমাদের এখন কি করতে হবে, আমরা সবসময় এই হাইটটাকে ইগনোর করার ট্রাই করব, বুঝতে পারলেন। এই আমরা যদি উইথ দিয়ে দিই তাহলে কিন্তু এটা রেশিও ওয়াইজ ছোট বড় হবে। আমি হাইটটাকে কেটে সাপোজ ধরেন এখানে আমি উইথটাকে বাড়িয়ে দিচ্ছি, এখানে আমি 800 করে দিচ্ছি, দেখেন এখন পিকচারটা বড় হয়ে যাবে কিন্তু আমার পিকচারটা নষ্ট হবে না। দেখেন বড় হয়ে গেল, উইথ হাইট কিন্তু রেশিও রেখে এটা বড় হলো, কিন্তু হাইটটা দিলে এটা নষ্ট হয়ে যেত। সেই জন্য আমরা হাইটটা না দিয়ে উইথটাই অ্যাপ্লাই করার ট্রাই করব, বুঝতে পারলেন। আচ্ছা তাহলে হ্যাঁ, কোডটা দিয়ে দিলাম, আপনি নোটপ্যাডে এটা নোট করে রাখেন। হয়েছে? আচ্ছা যদি হয়ে যায়, আচ্ছা এখন আমরা কি করব, নেক্সটে দেখি কি আর কি দেখা যায়। টেবিল, ওকে, আমরা টেবিল ক্রিয়েট করতে যাচ্ছি। আমাদের আমাদের ওয়েবসাইটে একটা টেবিল দরকার, ধরেন আমাদের একটা ক্যালেন্ডার দরকার, এটা হতে পারে। আমরা একটা টেবিল ক্রিয়েট করব, তখন আমাদের কি করতে হবে, তার জন্য একটা ট্যাগ আছে কি টেবিল। টেবিল টেবিল স্টার্ট করলাম, এটা কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে, TABL টেবিল। এখন টেবিলের মধ্যে কি কি থাকে, রো কলাম থাকে না টেবিলের মধ্যে, রো আর কলামই তো থাকে। রো কলাম বুঝি, রো কোনটা, এই বরাবর, এই যে। আর লম্বা লম্বি, লম্বা লম্বি কি কলাম, আর আর কি রো, এটা তো আমরা বুঝি। আচ্ছা তাহলে আমরা এই একটা রো এর মধ্যে, এই ধরনের একটা রো, এই রো এর মধ্যে আমি যাচ্ছি এখানে না নেম রাখতে, এখানে ক্লাস ক্লাস রাখার জন্য, মানে সে কোন ক্লাসে পড়ে, এখানে সেকশন রাখার জন্য, তারপরে এখানে ধরেন রোল নাম্বার রাখার জন্য, এরকম। তাহলে একটা রো এর মধ্যে তো এগুলো রাখতে হবে, একটা রো ক্রিয়েট করেই তো আমার এই কলামগুলো দিতে হবে এখানে। তো এখন আমি কি করছি, এখানে ফার্স্টে রো দেওয়ার জন্য লিখতে হয় টিআর, রো স্টার্ট করলাম, এটা কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে টিআর। এই টিআর এর মধ্যে আমার কি লাগবে, ওই কলাম গুলা লাগবে, ভ্যালু গুলা। তাহলে আমি কি দিচ্ছি, আমি টিডি, কি দিলাম, টিডি। এখন এটার নেম দিচ্ছি, এখানে লিখছি আমি নেম, নেম, তারপর কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এখানে দিচ্ছি আমি নেমের পরে রোল দিচ্ছি, দাঁড়ান রোল, তারপরে দিচ্ছি তারপরে এখানে দিচ্ছি সেকশন বা ক্লাস, ক্লাস, তারপরে দিচ্ছি এখানে সেকশন, সেকশন। এবার কন্ট্রোল এস দেন, এস দিয়ে এবার রিলোড করে দেখেন সাইডটা কি, এখন বোঝা যাচ্ছে ব্যাপারটা। আমার কিন্তু আমি কি বলে দিচ্ছি, টিআর মানে কি, রো, এই যে একটা রো, একটা রো এর মধ্যে আমি কি চারটা ভ্যালু নিলাম, চারটা কলাম নিলাম, 1 2 3 4। এখন আমার কি দেখাচ্ছে, এই একটা রো, এটা কি একটা রো, এটার মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা কি এখানে ডেটা আর কি কলাম শো করবে এখানে নিচে নিচে। এখন তারপরে এখানে কি আমার নেমের নিচে নেম দিতে হবে, রোলের নিচে রোল দিতে হবে, তারপর ক্লাসের নিচে ক্লাস দিতে হবে, সেকশনের নিচে সেকশন দিতে হবে। তো তার জন্য আমার কি করতে হবে, আরেকটা রো লাগবে না এখানে, আরেকটা রো, আমি আরেকটা রো নিচ্ছি এখানে, আমি এটা কি কপি করছি, কপি করে দেন এখানে পেস্ট করে দিলাম। দেখেন এই যে নেম, এই নেমের নিচে আমি নেম চেঞ্জ করছি এখানে, ধরেন রাফি দিচ্ছি, এই রোল, রোলের নিচে আমি রোল দিচ্ছি, ধরেন এখানে 3 দিচ্ছি, ক্লাস, সাপোজ ধরেন এখানে ক্লাস দিচ্ছি 5, আর সেকশন দিচ্ছি এ,
কন্ট্রোল এস দেন, সেভ। এবার রিলোড করেন। দেখেন নেমের নিচে নেম, রোলের নিচে রোল, ক্লাসের নিচে ক্লাস, সেকশনের নিচে সেকশন। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা এখন কথা হলো কি আমাদের কি দেখা যাচ্ছে না, এখানে আমরা যে একটা টেবিল ক্রিয়েট করছি বাট এখানে কিন্তু বর্ডার কিচ্ছু দেখা যাচ্ছে না। তো তার জন্য আপনি এখানে টেবিলে একটা অ্যাট্রিবিউট আছে কি কি নামে, বর্ডার নামে, বর্ডার। আমি এখানে ভ্যালু দিচ্ছি 1। এই যে দেখা যাচ্ছে না? হুম, দেখেন এটা এভাবেই কাজ করবে। আপনি কি আরো ইন্টারেস্টিং পার্ট যাই চান না কেন এগুলা স্টেপ বাই স্টেপ আপনি সিএসএস এপ্লাই করলে সবকিছু করতে পারবেন। বুঝতে পারলেন? HTML দিয়ে লিখলে এটার ধর্ম এরকমই, এভাবে কাজ করবে। এখন আমি দেখেন আরো যদি এখানে রো বাড়াতে চাই, রো বাড়িয়ে যদি আমরা কলামের ভ্যালু গুলো চেঞ্জ করে দিই তাহলেই তো হয়। তাহলে আমাদের কি করতে হবে? জাস্ট এই যে রোকে ধরলাম, কপি করি, কপি করে আমি এটার ডেটা গুলো চেঞ্জ করে দিই। এখানে রাফি দিলাম, এখানে ধরেন দিচ্ছি মোস্তফা, মোস্তফা, আর তার রোল দিচ্ছি সাপোজ ধরেন 1 দিচ্ছি, তারে ক্লাস কি দিবেন 6 দিচ্ছি, তার সেকশন বি দিচ্ছি। এবার কন্ট্রোল এস দেন, এবার রিলোড করে দেখেন। এই যে তার মানে কি আপনি যত বাড়াবেন, রো বাড়াবেন আর ডেটা গুলো চেঞ্জ করে দিবেন তাহলেই তো চেঞ্জ হয়ে যাবে। বুঝা যাচ্ছে ব্যাপারটা কিভাবে কাজ করে? আমি আরো বাড়াই, দেখেন ধরেন আমি চেঞ্জ করছি, আমি বাড়াই দিচ্ছি, এমনি বাড়িয়ে দিলাম, আবার পেস্ট করে দিলাম, এবার রিলোড করে দেখেন। দেখেন এই যে বেড়ে যাচ্ছে কিন্তু। তো আশা করি আপনার রো কলাম ক্লিয়ার কিভাবে আমরা অ্যাড করছি এখানে। এখন আমাদের এটার উইডটা বাড়াতে যাচ্ছি। কি করব? উইথ বাড়াবো, উইথ হাইট বাড়াবো। তার জন্য আমরা টেবিলের মধ্যে আমরা অ্যাট্রিবিউট একটা কি উইথ দিচ্ছি। উইথ দিচ্ছি এখানে, উইথ দিচ্ছি এখানে 500, 500 আর হাইট দিচ্ছি এখানে হাইট কত দিবেন? 400 দিচ্ছি। এবার কন্ট্রোল এস দেন, দেখেন সাইজটা বড় হয়ে যাবে, খেয়াল করেন বড় হয়ে গেল না? উইথ পাচ্ছে, হাইট পাচ্ছে। তো আমি হাইটটা একটু কমিয়ে দিচ্ছি, হাইটটা সাপোজ ধরেন 3 দিচ্ছি, 300 দিচ্ছি, এরকম থাক। এখন একটা কাজ করি, এই যে নেম, রোল, ক্লাস, সেকশন এগুলো আমাদের একটু হাইলাইট দরকার আছে না এখানে? আচ্ছা রুহুল এত লেট কেন? Sir, I was out of the Rangpur. আধা ঘন্টা কিন্তু লেট। Sorry, sir. আচ্ছা ইটস ওকে। এখানে দেখেন কি হচ্ছে, আমরা নরমালি নেম, রোল, ক্লাস, সেকশন এগুলো তো আমরা হালকা একটু বোল্ড করে রাখতে চাই, একটু হাইলাইট করে রাখতে চাই না? তো তার জন্য আমরা এখানে একটা কাজ করব। কি করব? তার জন্য এই যে আমি এখানে কি দিচ্ছিলাম, টিডি না, টিডি দিচ্ছিলাম। দেখেন এই টিডির মধ্যে কিন্তু আমার কি ছিল, নেম, রোল, ক্লাস, সেকশন টিডির মধ্যে। তাহলে আমার কি এখান থেকে তো পাচ্ছে। তো আমি এখন টিডির জায়গায় আমি কি লিখবো? টিডির জায়গায় আমি লিখবো এখানে টিএইচ। ঠিক আছে, টিএইচ দিলে দেখবেন এগুলো কি একটু বোল্ড হয়ে যাবে। তো আমি এখন সবগুলোকে একত্রে মার্ক কিভাবে করতে পারি? এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে কিবোর্ডেতে কন্ট্রোল প্রেস করলাম, প্রেস করে এখানে জাস্ট আমি ক্লিক করে যাচ্ছি, এখানে সবগুলো একত্রে চেঞ্জ করব। কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলাম আর এস দিলাম, এবার কন্ট্রোল এস দেন। টিডির বদলে আমি কি দিলাম? ভ্যালুটা টিএইচ। এবার রিলোড করে দেখেন কি একটু বোল্ড হয়ে গেছে না? বুঝে গেল? একটু হেডিং টাইপের মনে হচ্ছে, এখন হেডিং মনে হচ্ছে।
আচ্ছা, আরেকটা ব্যাপার দেখেন, এখানে এই যে লেখাগুলো একটু বেশি লেগে আছে না, কি মনে হচ্ছে বেশি লেগে আছে, তো এগুলো আমি টি স্পেস ক্রিয়েট করবো এখানে। তো তার জন্য আপনাকে এই যে টেবিলের মধ্যে একটা অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করতে হবে, সেল প্যাডিং। ঠিক আছে, সেল প্যাডিং আমি দিচ্ছি এখানে 5 পিক্সেল। এবার কন্ট্রোল এস দেন। এবার খেয়াল করেন, এই যে খেয়াল করবেন দেখেন, এগুলো কিন্তু একটু এত চেপে থাকবে না আর। এই যে দেখেন বাড়ছে, কিন্তু আমি আরো বাড়িয়ে দিচ্ছি, এখানে 5 না দিয়ে 25 করে দিচ্ছি, 25 পিক্সেল। এবার দেখেন রিলোড করেন, কি হচ্ছে, আগে লেখাগুলো একেবারে লেগেছিল, এখন কিন্তু প্যাডিং হচ্ছে, মানে চারদিকে বেড়ে যাচ্ছে। আপনি যদি প্যাডিং আরো বাড়ান, এখানে ধরেন এখানে আমি 45 করে দিচ্ছি, এবার কন্ট্রোল এস দেন। কন্ট্রোল এস দিয়ে এবার রিলোড করে দেখেন, দেখছেন এখন এই যে এখন কিন্তু প্যাডিং পাচ্ছে, দেখেন আগে কিন্তু এদিকে চেপে ছিল, এখন সরিয়ে যাচ্ছে ব্যাপারটা। এখানে আমি আমি একটু হাইটটা কত দিয়েছিলাম, এখানে এখানে আমি হাইটটা একটু কমিয়ে দিচ্ছি, 200 পিক্সেল করে দিলাম। এখন রিলোড করে দেই। আচ্ছা, হাইটটা এখানে এখানে আর কমবে না, কারণ এখানে কিন্তু প্যাডিংটা বেশি পাচ্ছে, এই জন্য হাইটটা কমছে না। আচ্ছা, সমস্যা নেই। এখন এখন দেখেন এটা কিন্তু একটু এরিয়াটা বেড়ে গেল। এখন একটা কাজ করে নিব, এখন আমরা কাজ করব কি, এই যে সেলগুলো আছে না, এই যে সেল, এই এক একটা সেল, কিন্তু এই সেলগুলোর আমি স্পেসিং বাড়াতে যাচ্ছি। তার জন্য আমার কি বলতে হবে, তার জন্য আরেকটা অ্যাট্রিবিউট আছে এখানে। কি আছে? অ্যাট্রিবিউট, ওটার নাম কি? সেল স্পেসিং। সেল স্পেসিং আমি দিচ্ছি এখানে 10 পিক্সেল। এবার কন্ট্রোল এস দেন, এটা রিলোড করে দেখি। খেয়াল করেন সেলগুলো দেখবেন, এই যে প্রতিটা সেল দেখছেন, এই সেলগুলো কিন্তু স্পেসিং হচ্ছে, একটা থেকে আরেকটার স্পেস বেড়ে যাচ্ছে। আপনি যদি আরো বাড়ান তাহলে আরো বুঝতে পারবেন। এখানে ধরেন 15 করে দিচ্ছি, 15 পিক্সেল। এবার রিলোড করে দেখেন, দেখেন এই যে বেড়ে যাচ্ছে না। এগুলো হলো সেল স্পেসিং। সেল প্যাডিং আর সেল স্পেসিং বোঝা গেল? আচ্ছা, এই দুইটা যদি বোঝা যাচ্ছে, তাহলে আমরা এখন আরেকটা কাজ করি। এই যে এখানে আমরা কি দেখছি, এখানে ওই ক্লাস ইনফরমেশন তো নাকি, এখানে স্কুলে মানে ক্লাস ইনফরমেশন, এখানে মেইনলি কি নেম আছে, রোল আছে, ক্লাস আছে, সেকশন আছে। তার মানে কি আমার টাইটেল কি হতে পারে? ক্লাস ইনফরমেশন। ঠিক আছে, মানে ক্লাসের ইনফরমেশন গুলো, আপনি সব ডেটা গুলো কালেক্ট করছেন। তো এখানে আমি একটা হেডিং দিচ্ছি, দেখেন খেয়াল করেন, আমি হেডিং দিব। তো হেডিংটা আমি কিসে আনবো একটু খেয়াল করেন, এখানে এখানে দিব একটা হেডিং। তার জন্য আমি কি লিখতে যাচ্ছি, আমি তার জন্য লিখতে যাচ্ছি আমি ক্লাস ইনফরমেশন। তো তার জন্য এইটার উপরে দিব। এটার উপরে দেওয়ার জন্য আমার কি লাগবে? অবভিয়াসলি একটা রো লাগবে। কি লাগবে? একটা রো। আমাদের রো এর মধ্যেই তো রাখতে হয়। আমি আমি কি দিচ্ছি এখানে? রো টিআর, তারপরে টিআর দিলাম। দেওয়ার পরে এই রো এর মধ্যে আমি কি নিব? রো এর মধ্যে আমার কি ভ্যালু কয়টা এখানে খেয়াল করেন। এখানে ছিল কয়টা? একটা রো এর মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা কি ছিল? এই ভ্যালু ছিল আর কি। এখন আমি উপরে শুধু চাচ্ছি কি ক্লাস ইনফরমেশন। তাহলে ওইখানে কয়টা ভ্যালু হয়? একটা না? একটা তো। তো আমার এই রো এর মধ্যে আমি কয়টা ভ্যালু দিব তাহলে? এখানে এখানে আমার যেহেতু এটা কি একটু কি করতে হবে, হাইলাইট করতে হবে, তো আমরা কি দিব? টিএইচ এর মধ্যে রাখবো। টিএইচ, টি দিয়ে দিব না, টিএইচ এর মধ্যে রাখছি। টিএইচ এখানে কি লিখে দিব? ক্লাস ইনফরমেশন। এটা সাপোজ ধরেন এটাকে আমি হেডিং রাখছি। এখন আপনি কন্ট্রোল এস দেন, সেভ করেন, এবার রিলোড করে দেখেন কি হয়। এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে, বাট কি হচ্ছে, এটা কিন্তু শুধু একটাতে দেখা যাচ্ছে। কি এরকম? এখন একটাই তো ভ্যালু এখানে, আমার রো পুরাটা, কিন্তু আমি ভ্যালু তো দিলাম একটা, এই জন্য এখানে একটাই শো করছে। আমি যদি চারটা ভ্যালু দিতাম তাহলে কিন্তু এগুলো শো করতো। এখন আমি চাচ্ছি এই একটা ভ্যালু দিয়ে এই পুরোটাকে কভার করে ফেলবো। একটা ভ্যালু দিয়ে এই পুরোটাকে কভার করে ফেলবো। তার জন্য আমি কি বলবো? তার জন্য এখানে আমার বলে দিতে হবে, দেখেন টিএইচ এর মধ্যে, টিএইচ এর মধ্যে আমার একটা অ্যাট্রিবিউট দিতে হবে। কি নাম? কি নাম দিব বলেন? কল Span. কল স্প্যান।
কি হবে? Call span. ইস ইস্পান। এটা স্পেলিংটা জানি কি? C double L হতে পারে স্যার। হ্যাঁ, ডাবল এল? Maybe. না না, তো ওইটাই হবে, সেটা জি দিচ্ছিলাম। স্যার। এটাই হবে, ইস্পান ইস্পান, এটাই হবে। ঠিক আছে, দেখি আমরা দিয়ে দেখি। কল স্পেন দিয়ে আমার কি করতে হবে? ডাবল কোটেশন। ডাবল কোটেশনের মধ্যে আমি দেখেন এখানে খেয়াল করেন, এখানে এটা কয়টা কভার করবে? একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, এই চারটা ডেটাকে কিন্তু সেই একাই কভার করবে। এই জন্য আমার কি বলতে হবে এখানে? এখানে বলে দিব 4। এবার কন্ট্রোল এস দেন। Call span 4. এবার দেখি, রিলোড করে দেখি। ভ্যালুটা আমার স্পেলিংটা অ্যাকচুয়ালি ভুল আছে। ও ও হবে, ও হবে। ঠিক আছে, কি হবে? ও, এই যেটা কলিস্পান। ঠিক আছে, COLSPAN, কলিস্পান। এবার কন্ট্রোল এস দেন, এবার রিলোড করে দেখি। এই যে দেখেন, এটা কিন্তু ভ্যালু ছিল আমার একটা। এখন কল স্পান, কল স্পান মানে কি? কলাম। ঠিক আছে, এই কলাম গুলা কিন্তু খেয়াল করেন, এই কল স্পান, এটা কি কলাম? এই যে কলাম গুলা। এখন আমি কি বলে দিচ্ছি? কল স্পানের মাঝে আমি বলে দিচ্ছি কি? আমি চারটা, মানে কি তাহলে? একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটাকে সে কভার করে একটা শো করবে এখানে। বুঝতে পারলেন? জি স্যার। এটা এইভাবে কাজ করবে। তো এই হলো মোটামুটি কি নিয়ে? টেবিল নিয়ে কথাবার্তা। এখন আপনাদের অ্যাসাইনমেন্ট হলো, এই যে দেখেন, একটা ক্যালেন্ডার ক্রিয়েট করা। একটা কি ক্যালেন্ডার আপনাদের তৈরি করতে হবে, পারা যাবে? ফার্স্টে কি দিবেন? ফার্স্টে টাইটেল। এখানে কিন্তু আমার টাইটেল কোনটা হবে? মানে এই যে আমি যে মাত্র দেখালাম কল স্প্যান, এটা হবে। এটার পরে কি দিবেন? 1 2 3 4 5 6 7, সাতটা কি হবে? সাতটা কি হবে? রো হবে স্যার। কলাম হবে। রো এর মধ্যে, রো কিন্তু একটা, দেখেন রো কিন্তু একটা, একটার মধ্যে সাতটা কলাম হবে। তারপর আস্তে আস্তে করে বসিয়ে দিবেন, তাহলে হবে। আচ্ছা, টেবিলের কোড গুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদের। সবগুলা কোড মেবি যায়নি। টিআর পর্যন্ত দেখাচ্ছে। আচ্ছা, এইটা, এই লাইনটা আমি আবার দিচ্ছি, এটা। হ্যাঁ, নোট ডাউন হলে বলবেন। হয়েছে? চলেন এবার লিস্ট দেখে আসি। লিস্ট, লিস্ট কিভাবে তৈরি করতে পারি? আমি H2 এর মধ্যে লিখছি, H2 এর মধ্যে, H2। H2 এর মধ্যে লিখছি অর্ডারড, অর্ডারড লিস্ট।
এই একটা লিস্ট, ঠিক আছে? পরে আমি আরেকটা লিখছি কি আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার্ড, আনঅর্ডার্ড লিস্ট। আরেকটা দিচ্ছি কি নেস্টেড লিস্ট, নেস্টেড, নেস্টেড লিস্ট। ওকে, এখন এই তিনটা লিস্ট আমি আপনাদের দেখাচ্ছি ক্রিয়েট করে কিভাবে তৈরি করতে হয় HTML এর মাধ্যমে। তো ফার্স্টে আমি এখানে একটা কাজ করি, এই আনঅর্ডার লিস্টের নিচে আমি এখানে দেখাবো আপনাদের কিভাবে তৈরি করতে হয়। লিখতে হয়, একটা ট্যাগ দিতে হয় কি ইউএল, এটা কিন্তু অর্ডার লিস্ট তৈরি করছি ইউএল, ঠিক আছে? এখন ইউএল এখানে হবে হবে না, তার কারণটা কি দেখেন, এটা কিন্তু অর্ডার লিস্ট ও আর এল, তাহলে কি হবে ওএল, কি হবে ওএল, অর্ডার লিস্ট। তারপরে এটা কি আমার কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে ওএল। এই যে দেখেন, এই যে অর্ডারের ও আর লিস্টের এল, ওএল। এই ওএল এর মধ্যে আমার কি লিখতে হবে এলআই, জানতে হবে এলআই। এটাও স্টার্ট করবো, এটা কি করে দিতে হবে এন্ড করে দিতে হবে এন্ড। এই যে ওএল এর মধ্যে এলআই, এই এলআই এর মধ্যে আমার কি ভ্যালু গুলা দিতে হবে, এলআই এর মধ্যে আমার কি দিতে হবে ভ্যালু, কি ভ্যালু দিতে হবে। আমি কিছু নাম দিচ্ছি, কিছু নাম দিচ্ছি এখানে, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। দেখেন আমি চারটা কি নাম লিখলাম এখানে, এটা কিসের মধ্যে অর্ডার লিস্টের মধ্যে, অর্ডার লিস্ট দেন এলআই, এলআই এর মধ্যে আমার কি ভ্যালু গুলো দিয়ে দিতে হবে। এবার আমি কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম, এবার রিলোড করে দেখি। এই দেখেন কি দেখাচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট কি 1 2 3 4 এটা শো করছে কিন্তু এখানে। তো এখন আমি চাচ্ছি 1 2 3 4 এভাবে দেখাবে না, আমি চাচ্ছি অন্য এতে দেখানোর জন্য। তো সেটা কিভাবে দেখাবেন, সেটার জন্য আমার কি লিখতে হবে ওএল এর মধ্যে আমার কি করতে হবে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, কি নামে টাইপ। এই টাইপের মধ্যে আমি দিচ্ছি কি কোটেশন, ডাবল কোটেশন, এটার মধ্যে আমি ভ্যালু দিয়ে দিচ্ছি। আমি 1 2 3 4 না দেখে আমি চাচ্ছি ABCD আকারে দেখার জন্য, এই জন্য আমি জাস্ট কি এ দিয়ে দিচ্ছি, ছোট হাতের এ দিয়ে দিলাম। এবার কন্ট্রোল এস দেন, দেখেন এবার রিলোড করে দেখেন কি হচ্ছে ABCD দেখাচ্ছে। আপনি বড় হাতের দেখাতে যাচ্ছেন, তাহলে আবার কি করতে হবে ক্যাপিটাল দিতে হবে। এবার কন্ট্রোল এস দেন, এস, এবার রিলোড করে দেখ। এই যে তারপর আমি যাচ্ছি এখানে রোমান সংখ্যা দেখাবো, তার জন্য আমি কি করতে হবে আই দিলাম। এবার কন্ট্রোল এস দেন, এবার রিলোড করে দেখেন, বুঝে গেল? আমরা ইচ্ছা করলে টাইপে গিয়ে কি করতে পারবো, এগুলোর ভ্যালুগুলা আমরা চেঞ্জ করে দিতে পারবো। কিন্তু নরমালি ডিফল্ট ভাবে কি থাকে, ডিফল্ট ভাবে 1 2 3 4 থাকে অর্ডার লিস্ট। আমি যদি এখানে ডিক্লেয়ার করি, ক্লিয়ার এটা অর্ডার লিস্ট। আচ্ছা অর্ডার লিস্ট ক্লিয়ার হলে এখন দেখাবো আমরা কি S2 এর মধ্যে এটা কি আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট আমাদের কিভাবে লিখতে হয়, লেখার জন্য আমার সেম এটা কি আছে আনঅর্ডার্ড ইউ আর লিস্ট এল, কি লিখতে হবে ইউএল, লিখলাম ইউএল। এটাকে আমার কি করতে হবে ক্লোজ করে দিতে হবে স্ল্যাশ ইউএল। এখন এখানে কি লিখবো, এখানে লিখবো এলআই, সেম এলআই লিখতে হয়, এলআই লিখতে হবে। জাস্ট চেঞ্জ হলো কি অর্ডার লিস্টে ওএল হলো আর বাকি কি এলআই, আর এখানে আনঅর্ডার লিস্টে কি হলো ইউএল, আর বাকি কিন্তু ভিতরের সবগুলো সেম থাকবে। আমি ভিতরে আর লিখছি না, আমি এগুলোই কপি করে দিচ্ছি, কপি করে দেন এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন কন্ট্রোল এস দিলাম, এখন রিলোড করে দেখেন কি হয়। আনঅর্ডার লিস্ট কি হলো, সে কিন্তু ডিফল্ট ভাবে কি দেখাচ্ছে বুলেট পয়েন্ট দেখাচ্ছে, কি দেখাচ্ছে বুলেট পয়েন্ট দেখাচ্ছে এখানে। তো আমি যদি চাই এই বুলেট পয়েন্টকে চেঞ্জ করবো, তার জন্য আমার কি করতে হবে ইউএল এর এখানে ধরে আমার কি বলে দিতে হবে টাইপ দিতে হবে, টাইপ বলে দিব এখানে, এখানে বলে দিলাম আমি সার্কেল CIRCLE সার্কেল। এবার কন্ট্রোল এস দেন, এবার রিলোড করে দেখেন, দেখেন এই সার্কেল দেখাচ্ছে। তারপর স্যার আমি সাপোজ ধরুন আমি চাচ্ছি স্কোয়ার, কি চাচ্ছি স্কোয়ার,
SQUARE স্কোয়ার স্কোয়ার। এবার রিলোড করে দেখেন, খেয়াল করেন এখানে এই যে স্কোয়ার দেখাচ্ছে, বুঝে গেল? আমরা ভ্যালুগুলো কি চেঞ্জ করে দিতে পারবো। আর আরেকটা ব্যাপার হলো, এই যে টাইপের মধ্যে আমি চাচ্ছি কোনো ভ্যালু দেখাবো না, কোনো ভ্যালু শো করাবো না, তার জন্য আমার কি বলে দিতে হবে এখানে, নান। এবার রিলোড করে দেখেন, দেখছেন কোনো ভ্যালু নাই এখানে, নান হয়ে গেছে। বুঝতে পারলেন? করা যাবে। অর্ডার লিস্ট দেখলাম কি, আর আনঅর্ডার লিস্ট দেখলাম। এই আনঅর্ডার লিস্টের মাধ্যমে আমরা কি করি, আমরা এখানে মেনু তৈরি করি আনঅর্ডার লিস্টের মাধ্যমেই। বুঝতে পারলেন? ULLI এটার মাধ্যমে আমরা মেনু তৈরি করি। এখন দেখাবো নেস্টেড লিস্ট। এই যে নেস্টেড লিস্টটা কেন ইউজ করা হয়, এটা হলো সাব মেনুর জন্য। সাব মেনুর জন্য আমরা দেখি না, সাব মেনু বুঝে নেই? rizwanit.com। এই যে দেখেন কোর্সেস, আমি যখন এখানে কোর্সেস আমি ক্লিক করি, মানে এখানে মাউস নিচ্ছি, হোভার করছি, হোভার করার সময় কি দেখাচ্ছে, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ICT। ওকে, এটা হলো কিসের জন্য, নেস্টেড লিস্ট এভাবে তৈরি করি আমরা। তো এখানে কি করতে হবে, এই নেস্টেড লিস্টটা আমার কিভাবে লিখতে হয়, ULLI এর মতন লিখতে হয়। আচ্ছা আমরা স্টার্ট করি, কি লিখবো, ইউএল, কি লিখবো, ইউএল। আর ইউএল কে আমি কি করলাম, এখানে ক্লোজ করে দিলাম স্ল্যাশ দিয়ে। তার মাঝে কি লিখতে হবে, LI। আমি কি লিখছি, LI, এখানে লিখছি LI। আচ্ছা, এখানে সাপোজ ধরুন আমি লিখছি হোম, লিখছি হোম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, পরে হোমের পরে আমি চাচ্ছি এখানে লেখা থাকুক অ্যাবাউট, অ্যাবাউট দিচ্ছি, তারপরে দিচ্ছি কোর্সেস, কোর্সেস, দেন দিচ্ছি ব্লগ, ব্লগ দিচ্ছি, তারপরে দিচ্ছি কন্টাক্টাস, লাস্টে থাকে না কন্টাক্টাস, কন্টাক্ট, এগুলো দিয়ে দিলাম। এখন দেখেন কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিয়ে এবার রিলোড করে দেখেন কি দেখাচ্ছে, হোম দেখাচ্ছে, অ্যাবাউট, কোর্সেস, ব্লগ, কন্টাক্ট। এখন আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হলো এই কন্টাক্ট, এই কোর্সেস এর আন্ডারে আমি কি আমাদের কয়েকটা কোর্স এখানে শো করাবো, কি কি আমরা কোর্স এখানে প্রোভাইড করি। ঠিক আছে? তো তার জন্য আমার কি করতে হবে, তার জন্য এই যে এখানে কাকে টার্গেট করতে হবে, কোর্সেস। এই কোর্সেস এর এখান যেটা আমার এন্ড হলো না, এই যে এখানে, এটার আগে আমার কি করতে হবে, এখানে একটা এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করে এখানে আমার লিখে দিতে হবে কি, আবার কি করতে হবে, ULLI এটা লিখে দিতে হবে। কি লিখবো, UL পরে LI, UL লিখছি, ক্লোজ করছি এটা, পরে LI, আবার আনঅর্ডার লিস্ট লিখছি কিন্তু। বুঝতে পারলেন? এখন লিখছি কি আমরা, LI, LI। এখন লিখে দিব কি আমরা, ধরেন এখানে ICT দিচ্ছি, ICT, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, ওয়েব ডিজাইন, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন। এবার কন্ট্রোল এস দেন, এবার রিলোড করে দেখেন, দেখেন এই সাব দেখাচ্ছে কিন্তু এটার আন্ডারে, কিন্তু খেয়াল করেন এটার আন্ডারে কিন্তু এখন শো করছে। বুঝতে পারলেন? এইটার আন্ডারে এখন শো করছে। তো আমাদের যদি এরকম সাব দরকার হয়, সাব মেনু দরকার হয়, তখন আমরা কি করব, আমরা জাস্ট কি যাকে টার্গেট করব, আমি যাকে টার্গেট করব তাকে আমরা কি করব, আমি আবার একটু দেখাচ্ছি। যাকে টার্গেট করব, আমাদের টার্গেট কি, এই কোর্সেস এর আন্ডারে আমার কি সাব মেনু তৈরি করার জন্য। এই জন্য এই কোর্সেস এর আমার যেটা LI যেটা ক্লোজ হলো, এটাকে আমি এখানে এখানে ক্লিক করে এন্টার প্রেস করে এটাকে নিচে দিয়ে দিব। নিচে দেওয়ার পরে আমরা আবার কি ULLI স্টার্ট করে দিব। এই যে UL পরে LI, ICT, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমরা কি করলাম, রিলোড করলাম। এই সাব মেনু দেখাচ্ছে, এটার আন্ডার এটা এগুলো শো করছে। বলেন বুঝে গেল? জি স্যার। কি কঠিন লাগছে নাকি ঠিক আছে? ঠিক আছে স্যার। গত ক্লাসে কি আপনারা দুইজনে ক্লাস করেছিলেন?
স্যার আমি গতকালকে আই ওয়াজ অ্যাবসেন্ট। কেন? আমার কাজ ছিল স্যার একটু। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি তবে নোটটা স্যার আমি দিয়ে মিস করেছি স্যার, ক্লাসটা অনেক মিস করেছি স্যার। হ্যাঁ, ক্লাস কন্টিনিউয়াসলি আসলে না করলে টেকনিক্যাল জি স্যার। ক্লাসগুলো পারা যায় না। প্র্যাকটিক্যাল ক্লাস তো এগুলা। জি স্যার। দেখেন আমি নোট দিয়ে দিয়েছি এখানে, নোট করে নেন। আচ্ছা, এখন আমরা ইন্টারেস্টিং কিছু পার্ট দেখে আসি। আই ফ্রেম, ঠিক আছে? আই ফ্রেম একটা ট্যাগ আছে, আই এফ আর এ এম ই, আই ফ্রেম, আই এফ আর এ এম ই, আই ফ্রেম। শুধুমাত্র আমি আই ফ্রেম দিলাম, ঠিক আছে? আই ফ্রেম দিয়ে কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম। সেভ করলে আমি সাইটটাকে রিলোড করে দেখেন, একটা ফ্রেম দেখাচ্ছে না এখানে? একটা শুধুমাত্র ফ্রেম ফ্রেম দেখাচ্ছে। দেখাচ্ছে। এখন এখানে এই আই ফ্রেমের মাঝখানে আমি লিখে দিতে চাচ্ছি ফ্রেম বর্ডার। একটা অ্যাট্রিবিউট লিখছি কি, ফ্রেম, ফ্রেম বর্ডার। এই ফ্রেম বর্ডারে আমি ভ্যালু দিচ্ছি এখানে, আমি ভ্যালু দিয়ে দিচ্ছি এখানে 0। ওকে, আমি কি করলাম, ভ্যালু দিয়ে দিলাম 0। আমি এবার কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম। এবার দেখেন আমি যদি রিলোড করি, দেখেন আমাদের এই বর্ডারটা শো করে নাকি, খেয়াল করেন। শো করলো? শো করলো না। তার মানে কি বোঝা গেল, এই আই ফ্রেমের মধ্যে, আই ফ্রেম আমরা যখন লিখি এই ট্যাগের মধ্যে যেই আমাদের যেই কি থাকে, এটা অ্যাট্রিবিউট ফ্রেম বর্ডার, সেটা ডিফল্ট ভাবে কি থাকে, ডিফল্ট ভাবে 1 থাকে। 1 মানে কি, সে একটা ফ্রেম দেখাবে এখানে। খেয়াল করেন এই যে 1 দিয়ে আমি রিলোড করি, এখানে একটা ফ্রেম দেখাচ্ছে। আমরা যখন এই ফ্রেম বর্ডারের ভ্যালুটা 0 দিয়ে দিব, তখন কিন্তু আমার আর এখানে এই ফ্রেমটা শো করবে না। এখন আমি চাচ্ছি যে এই ফ্রেমের মধ্যে আমি চাচ্ছি একটা সাইড কি হোক, এটা রিলোড হোক। তো তার জন্য আমি এখানে লিখবো কি, src ইকুয়াল টু ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মাঝখানে আমি দিব লিংক আপ করে দিব আমি কোন ওয়েবসাইটটা এখানে দেখাতে যাচ্ছি। তো আমি সাপোজ ধরেন এখানে লিখছি http .aiub aiub.edu, আমি aiub.edu এই ওয়েবসাইটটা আমি কি চাচ্ছি, আমি এখানে লোড করে দেখাবো। আমি লিংকটা কপি করলাম, কি করলাম, এই লিংকটা কপি করলাম, কপি করে দেন আমি জাস্ট এখানে পেস্ট করে দিব, পেস্ট। এবার কন্ট্রোল এস দেন, সেভ। এবার আপনার যে সাইটটা এটা রিলোড করেন, দেখেন। আচ্ছা, আমি এটা কেটে আমার ফার্স্ট দিয়ে আমি এখানে ওপেন করি, এই যে ডাবল ক্লিক করি, এই যে দেখেন, খেয়াল করেন, খেয়াল করেন, এই যে আমাদের কি সাইটটা কিন্তু এখানে রিলোড হয়ে গেল, এই যে দেখেন। জি স্যার। এই যে দাঁড়ান, একটু লোড হচ্ছে তো এই জন্য সাইটটা এখন দেখা যাচ্ছে না ভালো করে। চলে আসছে কিন্তু AIUB এর কি লোগো চলে আসছে এখানে। জি স্যার। আরে নেট প্রবলেমে জ্বালা তো ভীষণ জ্বালা। আমাদের সাইট কিন্তু চলে আসছে, এটা নেট প্রবলেমের কারণে এরকম দেখা যাচ্ছে। জি আচ্ছা, স্যার। আমরা কি পারলাম, এখন আমরা আইফ্রেমের মাধ্যমে আমরা যে কোনো সাইট কি করতে পারবো, আমরা এরকম একটা ফ্রেমের মধ্যে আমরা আরেকটা সাইট লিংক লোড তৈরি করে দিতে করতে পারবো, পারবো। লোড করে দিতে পারবো। এখন আমি জি স্যার। চাচ্ছি এটাকে আমি উইথ হাইট দিয়ে দিব, আমি একটা উইথ দিয়ে দিচ্ছি, একটা আরেকটা কি অ্যাট্রিবিউট দিচ্ছি, উইথ দিয়ে দিব এখানে, এখানে দিয়ে দিচ্ছি ধরেন 500 দিয়ে দিচ্ছি, 500। আর হাইট দিয়ে দিচ্ছি, হাইট দিয়ে দিচ্ছি এখানে 300 পিক্সেল। এবার কন্ট্রোল এস দেন, সেভ করেন, এবার রিলোড করে দেখেন, এই দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে এখন।
এই যে দেখছেন, জি এই যে স্যার। আপনি উইথ হাইট যত বাড়াবেন আপনার আই ফ্রেমটা কি তত বড় হয়ে যাবে। বুঝতে পারলেন? এখন আমরা যদি এখান থেকে এটা 0 করে দিই তাহলে কিন্তু আমরা আমাদের যখন সাইটটা লোড হবে, লোড হওয়ার সময় কিন্তু এই ফ্রেমগুলো শো করবে না। এই যে ফ্রেমটা আর এটা শো করবে না। কি বলেন, পারবেন এখন? জি স্যার। মানে ফ্রেম বর্ডারটা আউট করার জন্য ফ্রেম বর্ডার 0 করে দিতে হবে। 0 করে দিব জাস্ট। এই 0 করে দিব তাহলে আর বর্ডার জি শো স্যার। করবে না। কন্ট্রোল এস দিলাম। এবার রিলোড করেন দেখেন। এই যে এই বর্ডার কিন্তু আর নাই। জি স্যার। আর এখানে বর্ডার শো করছে না। এই হলো আই ফ্রেমের কাজ। আমাদের সাইডের মধ্যে আমরা যদি অন্য কারো সাইড আমরা রিলোড করে দেখাতে চাই, অন্য কোনো সাইট যদি আমরা নিয়ে আনতে চাই তখন আমরা কি করব? আই ওভাবে ফ্রেম ব্যবহার দেখাতে করব। পারবো। অনেক সময় তখন অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর জন্য আপনার ধরুন আপনার যে ওয়েবসাইটটা আছে বা আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে সেটা অনেক পপুলার সাইট। তো অন্য আরেকটা ওয়েবসাইট তারা নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করছে এখানে বা তাদের অ্যাডভার্টাইজমেন্ট দরকার আছে। তখন আপনার ওয়েবসাইটে সে এসে বলল, নক করে বলল আমি চাচ্ছি আপনার ওয়েবসাইটে একটা সাইডের মধ্যে আমার ওয়েবসাইটে শো করান। শো করালে আপনাকে আমি এত পেমেন্ট দিব। বুঝতে পারলেন? মান্থলি বা উইকলি বা যেমনি হোক কন্ট্রাকচুয়াল তারা একটা পেমেন্ট করলো। তখন আপনি কি করলেন? তার ওয়েবসাইটটা যে কোনো একটা সাইডে একটা কর্নারে শো করিয়ে দিলেন। তখন এটা কি আইফ্রেম এর মাধ্যমে আপনি কি করতে পারবেন? শো করাতে পারবেন। বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, আমি এই নোটটা আপনাদের দিয়ে দিচ্ছি। নোট ডাউন করে রাখেন। নোটপ্যাডে নোট ডাউন করে রাখেন। হয়েছে? দেন আইফ্রেম দিয়ে আরো কিছু ইন্টারেস্টিং পার্ট আছে। আমরা অনেক সময় কি দেখি? আমরা ওয়েবসাইটে কি দেখি? ম্যাপ দেখি। তো এখানে আমি ধরেন লিখে গুগলে সার্চ করব গুগল ম্যাপ। ঠিক আছে? গুগল ম্যাপে এই যে গুগল ম্যাপে আমি যাচ্ছি। এই যে গুগল ম্যাপ। এখানে আমি লোকেশন সার্চ করছি এখানে। AIUB এন্টার প্রেস করি। এখন আমি এই যে AIUB এর লোকেশনটা আমি চাচ্ছি, এই যে এই লোকেশনটা আমি চাচ্ছি কি আমাদের ওয়েবসাইটে শো করুক। তো সেটা কি আমার আইফ্রেম এর মাধ্যমে আনতে হয়। তো সেটার জন্য আমি চলে যাচ্ছি কোথায়? ম্যাপে চলে যাচ্ছি। কোথায় গেলাম? এই যে এখানে। এই যে AIUB লিখে সার্চ করলাম আমাদের কিন্তু লোকেশন দেখাচ্ছে, ডিটেইলস সবকিছু এখানে দেখাচ্ছে। এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হলো এই শেয়ার অপশন আছে না? এই শেয়ারে ক্লিক করবেন। এই শেয়ারে ক্লিক করার পরে এই যে দেখেন এমবেড এ ম্যাপ এখানে ক্লিক করবেন। এমবেড এ ম্যাপ ক্লিক করার পরে যে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে AIUB এটা কিন্তু লোকেশন দেখাচ্ছে এখানে। তখন আপনি এটা কি মিডিয়াম দেখাচ্ছে। আপনি ইচ্ছা করলে এটাকে লার্জ করে দিতে পারবেন, বড় করে দেখতে পারবেন। অর কি আপনি স্মল করে দিতে পারেন, ছোট করে দেখতে পারেন। অর কি আপনি এখানে কাস্টম সাইজ দিতে পারেন। আপনি কতটুকু সাইজ দরকার এখানে কাস্টম সাইজ আপনি দিয়ে দিতে পারবেন। তো আমি আপাতত মিডিয়াম রাখছি। মিডিয়াম রেখে এখানে দেখেন এই যে কি বলছে কপি HTML। তো আমি কপি করছি। কপি করার পরে আমাদের লাগবে কোথায়? এইখানে আমি পেস্ট করে দিচ্ছি। আমাদের যে সাইট আছে এখানে আমি পেস্ট করে দিলাম। কন্ট্রোল এস সেভ করলাম। এবার রিলোড করি। আচ্ছা, এটা আমি কেটে ফার্স্টের দিকে ওপেন করি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে এখন ডাবল ক্লিক করি এখানে। আবার একটু রিলোড করি। এই যে দেখেন কি দেখা যাচ্ছে এখানে? এখানে কিন্তু এই যে লোকেশনটা AIUB এর লোকেশনটা এখানে দেখাচ্ছে। কি বুঝতে পারলেন? স্যার। আচ্ছা, তাহলে আমরা কি একটা ম্যাপও কিন্তু এড করে ফেললাম। এটা দেখেন আপনি তো এখন কোডে কি তাকান, কোডের দিকে তাকান। এটা কি?
আইফ্রেম সোর্স জি এর স্যার। মধ্যে আমার এই লিংকটা, ঠিক আছে? এই দেখেন এখানে উইথ হাইট কিন্তু দেওয়া আছে, এই যে ফ্রেম বর্ডার এখানে 0, আপনি ইচ্ছা করলে কি 1 দিয়ে দিতে পারেন। এই যে এভাবে কি আমার এখানে কাজ করছে এখানে। তো এভাবে আমরা কি করতে পারবো, যে কোনো লোকেশন আমরা অ্যাড করে দিতে পারবো আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে আর আমাদের পার্সোনাল ওয়েবসাইটে আমরা লোকেশনটা অ্যাড করে দিতে পারবো। আচ্ছা লোকেশন অ্যাড করে দিলাম। অনেক সময় আমরা কি করি, ইউটিউবের ভিডিও দেখি না, দেখি তো। জি স্যার। তো সেটা দেখার জন্য আমার কাজ করতে হবে, এখানে লিখতে হবে আমি ইউটিউবে যাচ্ছি। আচ্ছা ইউটিউবে গিয়ে আপনি যে কোনো একটা, সাপোজ ধরেন এই জিমের ইয়েটা দেখি আমরা, ওয়ার্কআউটের এই ভিডিওটা, সাপোজ ধরেন এই ভিডিওটা আমি চাচ্ছি আমার ওয়েবসাইট অ্যাড করার জন্য। আমরা নরমালি কি করি, আমাদের পার্সোনাল ওয়েবসাইট হলে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও অ্যাড করে দিই, অথবা ক্লায়েন্টের সাইড হলে কি ক্লায়েন্টের ভিডিওগুলো অ্যাড করে দেই। আর আপনাকে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে নক দিয়ে বলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তোমার পপুলার ওয়েবসাইটের মধ্যে আমার ইউটিউব চ্যানেল অ্যাড করে দাও, তখন আপনাকে অ্যাড তো করে দিতে হবে। তো সেটাও আমরা অ্যাড করে দিতে পারবো। তো দেখেন আমি একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে যাব, এই যে ভিডিওটা, এই ভিডিওটা সাপোজ ধরেন আমি যাচ্ছি আমার ওয়েবসাইটে লোড করাবো। তো তার জন্য আমার কি করতে হবে একটু খেয়াল করেন, এখানে শেয়ার, এই শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করার পরে এইখানে এই যে দেখেন একটা এমবেড অপশন আছে, এমবেড, এখানে ক্লিক করেন। এমবেডে ক্লিক করার পরে এখানে এই যে কপি অপশন আছে, এই যে কোডগুলো কপি হবে, দেখেন কপি, এই যে কপি হলো কিন্তু, এই যে কপি দেখছেন, লিংক কপি টু ক্লিপবোর্ড, কপি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো কপি হয়ে গেছে, এখন আমরা কি করতে হবে, এখন আমাদের ওয়েবসাইটে নিয়ে এটা আমি এটা পেস্ট করে দিব, এই লিংকটা পেস্ট। এবার কন্ট্রোল এস দেন, সেভ, এবার রিলোড করে দেখেন। আচ্ছা আমি কেটে দিয়ে ফার্স্টে দিয়ে আমি ওপেন করি, এটা ডাবল ক্লিক করে ওপেন করি, দেখেন ভিডিও, ইউটিউব চ্যানেলে ভিডিও চলে আসবে এখানে। এই যে চলে আসছে, বুঝতে পারলেন, এখানে চলে আসছে কিন্তু। জি স্যার। ক্লিক করেন, ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন এই যে ভিডিও ওপেন হচ্ছে, ভিডিও ওপেন হচ্ছে। এখন এই যে ভিডিও চালু হলো। এখন এই ভিডিওটা কিন্তু আমরা ইচ্ছা করলে এখানে ক্লিক করে ফুল স্ক্রিন করতে পারবো। আবার আপনি কি এরকম করে দিতে পারেন, আপনি যাচ্ছেন রেস্ট্রিক্টেড করে দিবেন, আপনি যাচ্ছেন রেস্ট্রিক্টেড করে দিবেন। সেটা কি, আপনি যাচ্ছেন কেউ ফুল স্ক্রিন করতে পারবে না। আপনার ওয়েবসাইটে এসে ইউটিউবের ভিডিও আপনি যতটুকু সেট করে দিবেন অতটুকু আমার দেখতে হবে। তার জন্য দেখেন কোডিং এ চলে যান, দেখেন এটা কিন্তু আইফ্রেম, এটার আপনি উইথ হাইট কি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এই দেখেন একটা সোর্স, এই যে এই লিংকটা, এই যে ভিডিওর লিংকটা এখানে, এই যে আপনি ইচ্ছা করলে এখানে কি ফ্রেম বর্ডার আপনি কি করতে পারবেন, 1 দিয়ে দিতে পারবেন, ফ্রেম বর্ডার এখানে অ্যালাউ হবে। আর এখানে দেখেন এই যে কি এখানে লেখা আছে অ্যালাউ ফুল স্ক্রিন। আমরা যদি এই অ্যালাউ ফুল স্ক্রিনটা উঠিয়ে দেই তাহলে এটা কেউ আমাদের পিকচারটা ইউটিউবে ভিডিওটা কেউ ফুল স্ক্রিন করে দেখতে পারবে না। দেখেন আমি এটা কাট করে দিচ্ছি, কাট করে কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম, এবার রিলোড করে দেখাই। এই যে এখন আপনি ভিডিও ওপেন করেন, দেখেন এটা কিন্তু এখন লক, দেখছেন কাজ করে না কিন্তু। আপনি ফুল স্ক্রিনে যে আনএনেবল, ঠিক আছে, আপনার এটা কি এখন ইয়ে হবে না, লোড হবে না, মানে জুম ভিউ করতে পারবেন না। বুঝছেন, এইটার কারণে জাস্ট আমাদের এই অ্যাট্রিবিউট একটা আছে, কি আছে অ্যালাউ ফুল স্ক্রিন, এটার কারণে আমরা কি ফুল স্ক্রিন করতে পারি, কন্ট্রোল এস দিলাম, ডিফল্ট ভাবে আমরা ফুল স্ক্রিন পাচ্ছি এখানে, এই যে ফুল স্ক্রিন করতে পারছি। বলেন পারবেন আপনারা? জি স্যার। আচ্ছা আরেকটা পার্ট আমরা দেখে আসি, আরেকটা আইফ্রেম এর কাজ দেখে আসি। আমরা অনেক সময় দেখি কি ওয়েবসাইট গুলাতে বিভিন্ন পেজের লিংক, মানে বিভিন্ন পেজকে কিন্তু তারা কি করে থাকে, শো করে রাখে। তখন আমার কি হয়, ওইখানে যদি আমার আমার ধরেন ফেসবুক আইডিটা লগ ইন করা আছে,
লগ ইন করা অবস্থায় আমি কারো ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম তার ওয়েবসাইটে এখানে কি একটা তার ফেসবুকের লাইক পেজের লিংক এখানে সেট করা আছে। তখন আমি কিন্তু ইচ্ছে হলে ওইখান থেকে ক্লিক করলে তার কিন্তু অটোমেটিক কি হয়ে যাবে, লাইক হয়ে যাবে, তার ফেসবুক পেজে লাইক হয়ে যাবে। তো আমি সেটা কিভাবে সেট করব? সেটা সেট করার জন্য আমি এখানে সার্চ করি, এখানে কি লিখবো আমরা, এই যে ফেসবুক লাইক বাটন, এটা লিখে সার্চ করি। কি লিখে সার্চ করব? ফেসবুক লাইক বাটন। ফেসবুক লাইক বাটন লিখে সার্চ করার পরে ফার্স্টে যে লিংকটা চলে আসে, যেই লিংকটা চলে আসছে, আমরা কি এই লিংকে আমরা ভিজিট করি। এই যে ফার্স্টের লিংকটা, এই যে দেখেন চলে আসছে। এই যে এখানে কি বলতেছে, এখানে কিন্তু এই লাইক বাটনটা কি কনফিগার করা যাবে, ঠিক আছে। এখানে কি বলতেছে, এখানে বলছে হলো কি ইউআরএলটা দেওয়ার জন্য। এখানে কি বলছে, আমাদের ইউআরএল দেওয়ার জন্য। তো ইউআরএল দেওয়ার জন্য আমি একটা কাজ করি, আমি এখানে ফেসবুকে যাচ্ছি, দেখেন আমাদের কিন্তু পেজটা এখানে চলে আসছে। তা আমি চাচ্ছি আমাদের এই পেজের কি যাচ্ছি, এই পেজের কি করব, এটাকে আমরা একটা ওই আমাদের ওয়েবসাইটে লিংক আপ করব। কপি করলাম, এই লিংকটা কি করলাম, কপি করলাম। আপনার ক্লায়েন্টের কি করতে হবে, ফেসবুক পেজের লিংকটা আপনি কপি করতে হবে। কপি করার পরে আপনি যেতে হবে কোথায়, যেতে হবে যে জেনারেটরে, ঠিক আছে। আপনি জাস্ট এখানে কি করবেন, পেস্ট করবেন। এখানে কি করবেন, লিংকটা এখানে পেস্ট করবেন। লিংকটা পেস্ট করার পরে এখানে আপনার কি আছে, লেআউট আছে। আপনি কিরকম লেআউটে দেখতে যাচ্ছেন, কি করছেন আপনি, কিরকম লেআউটে দেখতে যাচ্ছেন। দেখেন আমি এখানে ক্লিক করি, স্ট্যান্ডার্ড আছে, দেন এখানে বক্স কাউন্ট আছে, তারপরে এই যে আদার্স বাটন আছে। আপনি যেরকম চান সেরকম এখানে শো করবে। আমি আপাতত ডিফল্ট এই যে স্ট্যান্ডার্ড এটা আমি রাখছি, স্ট্যান্ডার্ড। আবার কি করতে পারবেন, এখান থেকে বাটন সাইজ আমি এখানে লার্জ করে দিলাম। এই যে বাটন সাইজটা কি বড় হয়ে গেল। এখন আমরা কি করবো, এই যে কোড, গেট কোড, আমরা এখানে ক্লিক করব। গেট কোড থেকে পরে যে আই ফ্রেমে যাবো, আমরা কি যাবো আই ফ্রেমে। আই ফ্রেম থেকে এখানে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করলে সবগুলা কোড কি সে ধরে ফেলছে। আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে এটা কপি করব। কপি করে এখানে পেস্ট করে দিব। এই দেখেন আই ফ্রেম। এবার কন্ট্রোল এস দেন। এবার আপনার সাইটটাকে রিলোড করেন। আমি কেটে দিয়ে ফার্স্টের দিয়ে আমি রিলোড করছি। এখানে ডাবল ক্লিক করেন, এই দেখেন চলে আসছে। এখানে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু এখন যদি লগ ইন অবস্থায় থাকে, ধরেন এখানে গুগল ক্রোম দিয়ে মজিলা ফায়ারফক্স দিয়ে কেউ লগ ইন অবস্থায় আছে ফেসবুকে, তখন সে যদি এখানে লাইকে ক্লিক করে তাহলে কি হয়ে যাবে, আমাদের লাইক হয়ে যাবে। দেখছেন আই ফ্রেমের কত ইন্টারেস্টিং পার্ট গুলো। স্যার ফেসবুক প্রোফাইলে কিভাবে ঢুকবো ওই পেজ থেকে? হ্যাঁ, ওই পেজ থেকে কিভাবে ফেসবুক প্রোফাইলে যাব আমরা? ফেসবুক প্রোফাইলে মানে, আচ্ছা আমি একটু দেখাই আসি, দাঁড়ান আপনি একটু দেখালে এটা ক্লিয়ার হবে। রিজন আইটি পেজে যাচ্ছি, এখানে ওয়েবসাইটে যাচ্ছি। এই যে দেখেন এইখানে আমি কি অ্যাড করে দিচ্ছি, এখানে এই যে একটা কি এখানে আমাদের এই যে ভিডিও যেটা বললাম, এই ভিডিওটা কিন্তু আমার এখানে অ্যাড করা আছে। এই যে দেখেন কি আওয়ার ফেসবুক পেজ, এখানে দেখা যাচ্ছে না কেন, এটা কিন্তু লোড হচ্ছে। দেখেন এখনো লোড হচ্ছে, এটা দেখা যাবে। আমি আবার একটু রিলোড করি, আইকন সহকারে আসবে। হ্যাঁ এই যে দেখছেন, এই যে চলে আসছে, এই যে রিজন আইটি। দেন আপনি ইচ্ছা করলে এখানে লাইক পেজে এখানে ক্লিক করলে আপনার কি এই পেজটা লাইভ হয়ে যাবে। আর আপনি আবার কি করতে পারেন, আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করলে আপনি পেজে ভিজিট করতে পারবেন। এই যে পেজে ভিজিট করছেন আপনি। আমার 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 যেহেতু লগ ইন করা নাই, আমি জাস্ট পেজটা দেখতে পাচ্ছি। এই যে বলতেছে তুমি লগ ইন করে নাও, বলতেছে কি ইউজার মানে ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য। তো আমি আপাতত এখানে লগ ইন করছি না, এই আর কি। তো যা যা দেখালাম এগুলো পারা যাবে।
জি স্যার, চেষ্টা করবো আমরা। ঠিক আছে, তাহলে আপনাদের ওই আজকে কালকে আপনাদের কি থাকবে, অফ থাকবে, পরশুদিন থেকে আবার ক্লাস স্টার্ট হবে। এই জি কয়টা স্যার। কয়টা বাজে ক্লাস স্টার্ট হবে? 8:30টায় ক্লাস স্টার্ট হবে। কালকে আপনাদের ক্লাস অফ থাকবে, আপনারা যা যা দেখালাম সেগুলো প্র্যাকটিস করে দেন ক্লাসে আসবেন।